শুনছেন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আধুনিকতার ভিড়ে নতুন রঙের মেলায় আমাদের মন মিশে যায়। নতুন বন্ধু আত্মীয়দের ভিড় বাড়ে। কালের চাকায় আমরা এগিয়ে চলি একমুখী জীবন প্রবাহে। তবু দিনের শেষে কোথাও গিয়ে উঁকি দেয় ছোট্ট একটা স্মৃতি, ফেলে আসা শৈশবের মামার বাড়ির গ্রামের স্মৃতি, মেঠো পথে ওরা ধুলোর আভাস। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ভণ্ডুল মামার বাড়ি। গল্প পাঠে এবং ভণ্ডুল মামার চরিত্রে সৌপ্তিক মল্লিক, অবিনাশ বাবুর চরিত্রে আলাপন মুখার্জি এবং অন্যান্য চরিত্রে আত্রেয় ব্যানার্জি। পাড়াগাঁয়ের মাইনার স্কুল। মাঝে মাঝে ভিজিট করতে আসি, আর কোথাও থাকবার জায়গা নেই। হেডমাস্টার অবিনাশবাবুর ওখানেই উঠতে হয়। অবিনাশবাবুকে লাগেও ভালো, বছর 42 বয়স, এক হারা চেহারা, বেশ ভাবুক লোক। বেশি গোলমাল ঝঞ্ঝাট পছন্দ করেন না। কাজেই জীবনের পথে বাধা ঠেলে অগ্রসর না হতে পেরে দেবলহাটি মাইনার স্কুলের প্রধান শিক্ষক রূপে 15 বছর কাটিয়ে দিলেন এবং বাকি 15টা বছর যে এখানেই কাটাবেন তার সম্ভাবনা 16 আনার ওপর 17 আনা। কার্তিক মাসের শেষে হেমন্ত সন্ধ্যা। স্কুলের বারান্দাতে ক্লাসরুমের দুখানা চেয়ার টেনে নিয়ে আমরা গল্প করছিলাম। সামনেই একটা ছোট মাঠ, একপাশে একটা বড় হুঁত গাছ, একপাশে একটা মজা পুকুর। সামনের কাঁচা রাস্তাটা গ্রামের বাজারের দিকে গিয়েছে। স্থানটা নির্জন। চায়ের কোনো ব্যবস্থা এখানে হওয়া সম্ভব নয়, তা আমি জানি। একটি গরিব ছাত্র হেডমাস্টারের বাসায় থেকে পড়ে আর তাঁর হাট বাজার করে। সে এসে দুটো রেকাবিতে ঘি মাখানো রুটি, আলু চচ্চড়ি ও একটু গুড় রেখে গেল। আমি বললুম, অবিনাশবাবু, বেশ ঠান্ডা পড়েছে, বেশ গরম মুড়ি খাবার ইচ্ছে হচ্ছে, কিন্তু... হ্যাঁ হ্যাঁ, সার্টেনলি। ওরে ও কানাই, শোন শোন, যা দেখি একবার গঙ্গার বউয়ের বাড়ি, আমার নাম করে বলগে যেন দুটো গরম মুড়ি ভেজে দেয়, এক্ষুনি যা যা। আমি বললুম, না পেলে চাল ভাজাও চলবে। তারপর গল্প গুজবে আধ ঘন্টা কেটে গেল। অবিনাশবাবু কথা বলতে বলতে কেমন অন্যমনস্কভাবে মাঝে মাঝে বাঁ ধারের মজা পুকুরটার দিকে চাইছিলেন। হঠাৎ বললেন, মুড়ি আসুক, একটা গল্প বলি ততক্ষণ। শুনুন ইন্সপেক্টর বাবু, এরকম শীতের সন্ধ্যাতেই কথাটা মনে পড়ে। আপনাকে পেয়ে মনে এত আনন্দ হয় যে, এখানকার লোক দেখেছেন তো, সব দোকানদার, লেখাপড়ার কোনো চর্চা নেই। ছেলেপুলেকে লেখাপড়া শেখায় এই জন্যে যে কোনো রকমে ধারাপাতা শুভঙ্করীটা শেষ করাতে পারলেই দাঁড়ি ধরাবে। কারোর সঙ্গে কথা বলে সুখ পায়নি। ঝাল মশলার দাম আর কাহাতক আলোচনা করি বলুন? ভদ্রঘরের ছেলে পেটের দায়ে এসে পড়েছে এই পাণ্ডব বর্জিত দেশে। কিন্তু তা বলে মনটা তো, কলেজে 2-4 ক্লাস চোখে দেখেছিলাম তো, পড়াশোনা না হয় নাই করেছি। দেখলাম অবিনাশবাবু কলেজের দিনগুলোর কথা এখনো ভুলতে পারেননি। বেচারির জীবনে জাঁকজমক নেই, আত্মপ্রতিষ্ঠার দুরাশা নেই, সাহসও বোধ করি নেই। তাঁর যা কিছু অভিজ্ঞতা, যা কিছু কর্মনৈপুণ্য, সবই এই অনাড়ম্বর সরল জীবনধারাকে আশ্রয় করে। কলেজের দিনগুলোতেই শহরের মুখ দেখেছিলেন। আড়ম্বর বা বিলাসিতা মনেরই বলুন বা দেহেরই বলুন, ওই কলেজের কটা বছরেই তার আরম্ভ ও শেষ। সে দিনগুলো যত দূরে গিয়ে পড়ছে, রঙিন স্মৃতির প্রলেপ তাদের ওপর যে তত বিচিত্র ও মোহময় হয়ে পড়বে, এটা খুবই স্বাভাবিক বটে। অবিনাশবাবু তামাক ধরিয়ে আমার হাতে দিয়ে আবার বলতে শুরু করলেন, হুগলি জেলার কোনো এক গ্রামে আমার মামার বাড়ি ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ছিল কেন, এখন নেই? সে কথা পরে বলছি। না, এখন নেই ধরে নিতে পারেন। কেন যে নেই, তার সঙ্গে এই গল্পটার একটা সম্বন্ধ আছে।
গল্পটা শুনলেই বুঝবেন। হুগলি জেলার কোনো এক গ্রামে আমার মামার বাড়ি ছিল। ছোটবেলায় যখন সর্বপ্রথম মায়ের সঙ্গে সেখানে যাই, তখন আমার বয়স বছর 5। আমার মামার বাড়ির পাড়ায় 8-9 ঘর ব্রাহ্মণের বাস, ঘেঁষাঘেঁষি বসতি। এক চালে আগুন লাগলে পাড়া শুদ্ধ পুড়ে যায় এমন অবস্থা। কোঠা বাড়ি ছিল কেবল আমার মামাদের, আর সব খড়ের ছাউনি, ছোট ছোট 8 চালা ঘর। এপাড়া থেকে ওপাড়া যাওয়ার পথে একটা বড় আম কাঁঠালের বাগান, বন জঙ্গল, সজনে গাছ আর 2-1টা ডোবা। বন জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর গেলে তবে ওপাড়ার প্রথম বাড়িটা। সেই বন জঙ্গলের মধ্যে কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা হচ্ছে। সেবার কিছুদিন থেকে চলে আসবার পর আবার যখন মামার বাড়ি গেলুম, তখন আমার বয়স 8 বছর। গ্রামটা অনেক দিন পর দেখতে বেরিয়ে চোখে পড়ল এপাড়া ওপাড়ার মধ্যে বাঁদিকে ডোবার ধারের একটা জায়গা। একটু অবাক হয়ে গেলাম। ডোবার পাড়ে জঙ্গল অনেকটা কাটানো, কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা অবস্থায় দাঁড়িয়ে। কিন্তু মনে হলো অনেকদিন গাঁথুনির কাজ বন্ধ আছে, যে জন্যই হোক। কারণ ভিতের গায়ে ও ঘরের মেঝেতে ছোট বড় ভাটশেওড়ার গাছ গজিয়েছে। চুনসুরকি মাখা ছোট খানাতে পর্যন্ত বনমূলের চারা। মনে পড়ল সেবার বাড়িটা গাঁথা হচ্ছে দেখেছিলুম। এখনো গাঁথা শেষ হয়নি তো, কারা বাড়ি তুলছে? ছুটে গিয়ে দিদিমাকে জিজ্ঞেস করলুম, কারা ওখানে বাড়ি করছে দিদিমা? সেবার এসে দেখে গিয়েছি এখনো শেষ হয়নি। তোর এত কথাও মনে আছে? ও তোর ভন্ডুল মামা বাড়ি করছে, এখানে তো থাকে না, তাই দেখাশোনার অভাবে গাঁথুনি এগোচ্ছে না। আমার ভারী কৌতূহল হলো। সাগ্রহে বললুম, ভন্ডুল মামা কোথায় থাকে দিদিমা? ভন্ডুল মামা কে? ভন্ডুল তো রেলে চাকরি করে, লালমনির হাটে না কোথায়। আমাদের গাঁয়েই ছেলেবেলায় থাকতো, বাড়িঘর তো ছিল না। ও পাড়ার মুখুজ্জে বাড়ির ভাগ্নে, চাকরি বাকরি করছে, ছেলেপুলেও হয়েছে। একটা আস্তানা তো চাই, তাই টাকা পাঠিয়ে দেয়। মুকুজ্জেরা মিস্ত্রি লাগিয়ে ঘরদোর শুরু করে দিয়েছে। নিজে ছুটিতে এসে মাঝে মাঝে দেখাশোনা করে। আমি ছাড়বার পাত্র নই। বললুম, তবে বাড়ি গাঁথা হচ্ছে না কেন? মুখুজ্জেরা তো দেখলেই পারে। তা নয়, সব সময় তো টাকা পাঠাতে পারে না। যখন পাঠায় তখন মিস্ত্রি লাগানো হয়। কি জানি কেন সেই থেকে ওই ভন্ডুল মামার আর তার আধগাঁথা বাড়িটা আমার মনে একটা অদ্ভুত স্থান দখল করে রইল জানেন। রূপকথার রাজপুত্রের মতো ওই ভন্ডুল মামা হয়ে রইলেন অবাস্তব, স্পর্শের অতীত, দর্শনের অতীত এক মানস সাম্রাজ্যের অধিবাসী। তার চাকরির স্থান লালমনির হাট। মা ও তার ছেলে মেয়ে নিয়ে থাকেন। তার টাকা পাঠাবার ক্ষমতা বা অক্ষমতাও যেন কোথাও আমার ব্যক্তিগত সহানুভূতির বিষয়ভূত হয়ে দাঁড়ালো। অথচ কেন এমন হলো তার কোনো ন্যায়সঙ্গত কারণ আজও মনের মধ্যে খুঁজে পাই না জানেন। কতবার দিদিমার চিলেকোঠার ছাদে শুয়ে দিদিমার মুখে রূপকথার গল্প শুনতে শুনতে অন্যমনস্ক মনে ভেবেছি, লালমনির হাট থেকে ভন্ডুল মামা আবার কবে টাকা পাঠাবে বাড়ি গাঁথার জন্য। না, এবার বোধহয় নিজে আসবে। ওই মুখুজ্জেরা বোধহয় ভন্ডুল মামার টাকা চুরি করে, তাই ওদের হাতে আর টাকা দেবে না। ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্পের ফাঁকে দিদিমাকে কখনো বা জিজ্ঞাসা করি, লালমনিরহাট কোথায় দিদিমা? দিদিমা অবাক হয়ে বলেন, লালমনির হাট কেন? তাতে তোর হঠাৎ কি দরকার পড়ল শুনি? তা কি জানি বাপু, কোথায় লালমনির হাট? নে নে, ঘুমিয়ে আমাকে রেহাই দে। রাত্রিরে এখন গিয়ে আমায় দুটো মোচা কুটে রাখতে হবে, ঠাকুর ঘরের বাসন কোসন বের করতে হবে, চিচটির কাজ পড়ে রয়েছে,
তোমায় নিয়ে সারা রাত গল্প করতে গেলে তো আমার চলবে না বাবা। আমি অপ্রতিভের সুরে বলতুম, না দিদিমা, গল্প বলো, যেও না, আমি মন দিয়ে শুনছি তো। এরপর আবার মামার বাড়ি গেলুম বছর 2 পর। এই 2 বছরের মধ্যে আমি কিন্তু ভন্ডুল মামার বাড়িটার কথা ভুলে যাইনি। শীতের সন্ধ্যায় গোয়ালে সাজালের ধোঁয়ায় আমাদের পুকুর পাড়টা ভরে যেত। বনের গাছপালাগুলো যেন অস্পষ্ট, যেন মনে হতো সন্ধ্যায় কুয়াশা হয়েছে বুঝি আজ। আর সেই দিকে চাইলেই আমার অমনি মনে পড়ত ভন্ডুল মামার অর্ধেক তৈরি কোঠা বাড়িটার কথা। এমনই শ্যাওড়া বনে ঘেরা পুকুর পাড়ে এতদিনে কতটা কাঁথা হলো কে জানে। এতদিনে নিশ্চয়ই ভন্ডুল মামা মুখুজ্জেদের টাকা পাঠিয়েছে। মামার বাড়িতে রাতে এসে পৌঁছলাম। সকালে ওই পথে বেড়াতে গিয়ে দেখি, ও মা, এ কি! ভন্ডুল মামার বাড়িটা যেমন ছিল তেমনই পড়ে আছে। 4-5 বছর আগে যতটা গাঁথা দেখেছিলুম, গাঁথনির কাজ তার বেশি আর একটুও এগোয়নি। বন জঙ্গলে একেবারে ভর্তি। ইটের গাঁথনির ফাঁকে বট অশ্বত্থের বড় বড় চারা। আহারে, ভন্ডুল মামা বোধহয় টাকা পাঠাতে পারেনি আর। ভন্ডুল মামা সম্বন্ধে সেবার অনেক কথা শুনলাম। ভন্ডুল মামা লালমনির হাটে আর নেই, শান্তাহারে বদলি হয়েছে। তার এখন 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলেটি আমারই বয়সী। ভন্ডুল মামার মা সম্প্রতি মারা গিয়েছে। বড় ছেলেটির পৈতে হবে এই সামনে চৈত্র মাসে। সেই সময় ওরা দেশে আসতে পারে, কিন্তু সেবার চৈত্র মাসের আগেই দেশে ফিরল। ভন্ডুল মামার সঙ্গে আর যোগাযোগ হয়ে উঠল না। বছর 3 পরে দোলের সময় মামার বাড়ির দোলের মেলা খুব বিখ্যাত। নানা জায়গা থেকে দোকান পসারের আমদানি হয়। আমি মায়ের কাছে আবদার শুরু করলুম, এবারে আমি একা রেলে চড়ে মেলা দেখতে যাব মামার বাড়ি। আমায় একা ছেড়ে দিতে বাবার তো ভয়ানক আপত্তি। অবশেষে অনেক কান্নাকাটি করে তাকে রাজি করানো গেল। সারা পথ সে কি আনন্দ! একা টিকিট করে রেলে চড়ে মামার বাড়ি চলেছি। জীবনে এই সর্বপ্রথম বাড়ির বাইরে একা বের হয়েছি। সেই আনন্দই সারা পথ আত্মহারা। কিন্তু এর সুখ সইল না। মামার বাড়ির স্টেশনে নেমেই কিরকম হোঁচট খেয়ে প্ল্যাটফর্মে কাকরের উপর পড়ে গেল পাটা ক্ষত বিক্ষত হয়ে। অতি কষ্টে মামার বাড়িতে গিয়ে বিছানা নিলুম। পরদিন সকালে উঠতে গিয়ে দেখি আর উঠতে পারিনি। 2 হাঁটু বেজায় টাটিয়েছে, সঙ্গে সঙ্গে জ্বর। কোথা দিয়ে দোল কেটে গেল তার টেরই পেলুম না। দিদিমাকে অনুরোধ করলুম বাড়িতে যেন তারা চিঠি না লেখেন যে আমি আসবার সময় স্টেশনে পড়ে গিয়ে হাঁটু কেটে ফেলেছি। সেরে উঠে বেড়াতে বেরিয়ে একদিন দেখি ভন্ডুল মামার বাড়িটা অনেক দূর গাঁথা হয়ে গেছে। কাঠ থামাল পর্যন্ত গাঁথা হয়েছে, কিন্তু এখনো কুড়ি বসানো হয়নি। হঠাৎ মনটা এত খুশি হয়ে উঠল যে হাঁটু কাটার কথা টের পেলে বাবা কি বলবেন, সেই দুশ্চিন্তা মন থেকে প্রায় মুছেই গেল। উৎসাহে ও কৌতূহলে এক দৌড়ে ভন্ডুল মামার বাড়িতে গিয়ে হাজির হলুম। গাঁথনি অনেকদিন বন্ধ আছে মনে হলো। গত বর্ষার পর বোধহয় মিস্ত্রি আর আসেনি। ঘরের মেঝেতে খুব জঙ্গল গজিয়েছে। গাঁথনির ফাঁকে ফাঁকে আমরুল শাকের গাছ। বাড়ির উঠোনে একটা বড় সজনে গাছে প্রথম ফাল্গুনে ফুলের খই ফুটেছে। ঘুরে ঘুরে দেখলুম ভন্ডুল মামার বাড়িতে 3টে ঘর, একটা ছোট দালান, মাঝে একটা সিঁড়ির ঘর, 8-10 ধাপ সিঁড়ি গাঁথা হয়ে গেছে। এদিকের বড় ঘরটা বোধহয় ভন্ডুল মামার। মাঝের ঘরটাতে ছেলে মেয়েরা থাকবে। আচ্ছা, ভন্ডুল মামার বাবা আছে, কে জানে, তিনি বোধহয় থাকবেন ওই সিঁড়ির পাশের ঘরটাতে। আচ্ছা, রান্নাঘর কোথায় হবে? বোধহয় উঠোনের ওই এক পাশে সজনে গাছ তলায়। ভন্ডুল মামা ছেলে মেয়ে নিয়ে যখন এখানে এসে বাস করবে, তখন এদের উঠোনে কি আর এরকম জঙ্গল থাকবে? ছেলেমেয়েরা ছুটোছুটি দৌড়োদৌড়ি করে খেলবে,
হয়তো বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবে পূর্ণিমা কিংবা সংক্রান্তিতে। পুকুর পাড়ের এ জঙ্গলি চেহারা তখন একেবারে বদলে যাবে যে। আমার মামার বাড়ির এপাড়াতে আর এক ঘর লোক পারবে। ওপাড়া থেকে খেলা করে ফেরবার পথে সন্ধে হয়ে গেলেও আর কোনো ভাবনা থাকবে না। ওদের বাড়িতে আলো জ্বলবে, ছেলেমেয়েরা কথা বলবে, কিসের তখন আর ভয়? দিব্যি চলে যাবে। আরও 2 বছর কেটে গেল। তখন আমি 3rd ক্লাসে পড়ি। মামার বাড়ি একাই গেলুম। একাই এখন সব জায়গায় যাই। ভন্ডুল মামার বাড়ির ছাদ পেটানো হয়ে গেছে, সিমেন্টের মেঝে, দালানের বাইরে রোয়াক হয়েছে কবে আমি দেখিনি তো। রোয়াকের ওপর কেমন টিনের ঢালু ছাদ, কেবল একটুখানি এখনো বাকি। দরজা জানলার এখনো কপাট বসানো হয়নি। বাহ, ভন্ডুল মামার বাড়ি হয়ে গেল তাহলে। ভন্ডুল মামা নাকি আজকাল বড় সুদখোর হয়ে উঠেছেন। মাঝে মাঝে গায়ে আসেন, চোরা সুদে লোকজনকে টাকা ধার দেন, বাড়ি দেখাশোনা করেন, আবার চলে যান। মাস কতক পরে আবার এসে কাবুলিওয়ালার মতো চড়াও হন সুদ আদায় করতে। গাঁয়ের লোক তার নাম রেখেছে রত্ন দত্ত। তারপর এলো সুদীর্ঘ সময়ের একটা ব্যবধান। ছেলেবেলার মতো মামার বাড়িতে আর তেমন যাইনি, গেলেও 1-8 দিন থাকি। সেই 1-8 দিনের মধ্যে পথে যেতে যেতে হয়তো দেখি জঙ্গলের মধ্যে ভন্ডুল মামার বাড়িটা তেমনই জনহীন হয়ে পড়ে আছে। বন জঙ্গল চারিপাশে আরও গভীরতর হয়েছে। কেউ কোনোদিন ও বাড়িতে পা দিয়েছে বলে মনে হয় না। একটা ছন্ন ছাড়া, লক্ষ্মী ছাড়া চেহারা শীতের সন্ধ্যায়, বর্ষার দিনে, চৈত্র বৈশাখের দুপুরে কতবার ওই বাড়িটাকে দেখেছি, সেই একই মূর্তি। এমন করে কয়েক বছর কেটে গেল। ক্রমে এন্ট্রান্স পাশ করে কলকাতায় এসে কলেজে ঢুকলুম। সেবার 2nd ইয়ার শেষ করে এফে দেব। কি একটা দরকারে মামার বাড়ি গিয়েছি, বোধ করি মাঘের শেষ। দুপুরে পুবের ঘরের জানালার ধারে খাটে শুয়ে আছি। বোধহয় কোনো একটা লজিকের বই পড়ছি। এমন সময় একজন কালো শীর্ণকায় প্রৌঢ় মানুষ ঘরে ঢুকলেন। বড় মামিমা বললেন, এই হচ্ছে তোর ভন্ডুল মামা, নে নে প্রণাম কর দেখি। আমার সে ছেলেবেলাকার মনের অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। বয়স হয়েছে, কলেজে পড়ি, নানা ধরনের লোকের সঙ্গে মিশেছি। সুরেন মারুজ্জে, বিপিন পালের বক্তৃতা শুনেছি, স্বদেশী মিটিংয়ে ভলেন্টিয়ারি করেছি। জীবনের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তখন মনের গভীর তলদেশে আরও 5টা পুরনো ঘটনার মতো ভন্ডুল মামা ও তার বাড়িটাও চাপা পড়ে গিয়েছে। তাই ঈষৎ অবজ্ঞা মিশ্রিত চোখে সামান্য একটু কৌতূহলের সঙ্গে চেয়ে দেখলুম মাত্র। ভন্ডুল মামার বয়স 50-এর ওপরে হবে। টিকিতে একটা মাদুলি বাঁধা, গলায় কিসের মালা, কাঁচা পাকা 1 মুখ দাড়ি। এই সেই ছোটবেলাকার ভন্ডুল মামা। উদাসীনভাবে প্রণামটা সেরে ফেললুম। ভন্ডুল মামা কিন্তু আমার সঙ্গে খুব আলাপ করলেন, একটু গায়ে পড়েই যেন। আমি কোন কলেজে পড়ি, কোন মেসে থাকি, কবে আমার পরীক্ষা ইত্যাদি নানা প্রশ্ন করে জ্বালাতন করে তুললেন। আজকাল তিনি কলকাতায় চাকরি করেন, বাগবাজারে বাসা। তার বড় ছেলেও এবার ম্যাট্রিক দিয়ে 1st ইয়ারে পড়ছে। এসব খবরও দিলেন। আমি জিজ্ঞাসা করলুম, আপনাদের এখানকার বাড়িতে ছেলে মেয়ে আনবেন না? ভন্ডুল মামা বললেন, আনবো, শিগগিরই আনবো বাবা। এখনো একটু বাকি আছে। একটা রান্নাঘর আর একটা কুয়ো, এ দুটো করতে পারলেই সব এনে ফেলি। কলকাতায় বাসা ভাড়া আর দুধের খরচ জোগাতেই সেই জন্যই তো না খেয়ে না দেশে বাড়িটা করলুম। তবে ওই একটুখানি যা বাকি আছে। তাছাড়া চিলেকোঠার ছাদটা এখনো, এইবারই ভাবছি শ্রাবণ মাসের দিকে ওটাও শেষ করব। বলে কি, এখনো বাকি? জ্ঞান হয়ে পর্যন্ত দেখে আসছি ভন্ডুল মামার বাড়ি উঠছে তো উঠছেই।
এই তাজমহলের নির্মাণের শেষ বেঁচে থেকে দেখে যেতে পারবো তো? ভন্ডুল মামা আপন মনেই বলে যেতে লাগলেন। সামান্য চাকরি, ছাপোষা মানুষ বাবা, বাচ্চা কাচ্চা খাইয়ে যা থাকে তাতেই তো বাড়ি হবে। এখন তো বাসায় বাসায় কাটছে, আর যদি চাকরি যায় তবে ছেলেপুলে নিয়ে কোথায় দাঁড়াবো, তাই ভেবে আজ 14-15 বছর ধরে একটু একটু করে এই বাড়িটা তুলছি। তবে এইবার আর দেরি হবে না, আসছে বছর সব এনে ফেলবো। জায়গাটা বড় ভালোবাসি। ভন্ডুল মামা বললেন তো 14-15 বছর, কিন্তু আমার মনে হলো ভন্ডুল মামার বাড়ি উঠছে আজ থেকে নয়। জীবনের পেছনে ফিরে চেয়ে দেখলে যত দূর দৃষ্টি চলে তত কাল ধরে, যেন অনন্তকাল অনন্ত যুগ ধরে ভন্ডুল মামার বাড়ির ইট একখানির পর আর একখানি উঠেছে। শিশু থেকে কবে বালক হয়েছিলুম, বালক থেকে কিশোর, কৈশোর কেটে গিয়ে এখন প্রথম যৌবনের উন্মেষ। আমার মনে এই অনাদন্ত মহাকাশ পেয়ে কত শত জন্ম মৃত্যু সৃষ্টি ও পরিবর্তনের ইতিহাসের মধ্যে দিয়ে ভন্ডুল মামার বাড়ি হয়েই চলেছে। ওরও বুঝি আদিও নেই, অন্তও নেই। পরের বছর আবার ভন্ডুল মামার সঙ্গে কলকাতাতেই দেখা। আমি তখন 3rd ইয়ারে পড়ি। ভন্ডুল মামা বললেন, এসো একবার আমার বাসায়, তোমার মামি তোমায় দেখলে খুব খুশি হবে। সামনের রবিবার তোমার নেমন্তন্ন রইল, অবশ্যই যাবে কিন্তু। গেলুম। ভন্ডুল মামা ছেলেদের সঙ্গেও আলাপ হলো। ভন্ডুল মামা অনুযোগের সুরে বললেন, ওদের বলি যা একবার এই সময়, আষাঢ় মাসে দেশে গিয়ে উঠোনে খাসা বরবটি আর শিম লাগিয়ে রেখে এসেছি, মাচাও বেঁধে রেখে এসেছি, তা কেউ কি কথা শোনে? মামিমা ঝংকার দিয়ে বলে উঠলেন, তা বলি যাবে সেখানে কেমন করে শুনি? কোনো ঘরে বাস করবার জো নেই, ছাদ ফুটো হয়ে জল পড়ে, জলের ব্যবস্থা নেই, শুধু শিম আর বরবটির পাতা চিবিয়ে তো মানুষ বেঁচে পড়তে থাকতে পারে না, তাতে বাড়ির হাট আলগা, পাঁচিল নেই। ভন্ডুল মামা মৃদু প্রতিবাদের সুরে ভয়ে ভয়ে যা বললেন তার সারমর্ম এই যে, মানুষ বাস না করলেই বাড়িতে বট অসত্যের চারা হয়। ছাদ আঁটা হয়ে গেছে অনেক দিন, কিন্তু কেউ বাস্ত করে না, বাড়ি কাজেই খারাপ হতে থাকে। তবুও তিনি বছরে 2-3 বার যান বলে এখনো ঘরদোরগুলো টিকে আছে। পাতকুয়োর আর কতই বা খরচ, চৈত্র মাসের দিকে না হয় করে দেওয়া যাবে। আর তোমরা সবাই যদি চাও, পাঁচিল আষাঢ় মাসেই করে দেওয়া যাবে। বুঝলুম পাঁচিল আর পাতকুয়ো এখনো বাকি। ভন্ডুল মামার বাড়ি এখনো শেষ হয়নি, এখনো কিছু কাজ বাকি আছে। কিন্তু এতদিন ধরে ব্যাপারটা চলছে যে একদিক গড়ে উঠতে উঠতে অন্যদিকে ধরছে ভাঙন। এরপর মামার বাড়ি গিয়ে 2-1 বার দেখেছি ভন্ডুল মামা 2-5 দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসেন। এটা সারাচ্ছেন, ওটাতে বেড়া বাঁধছেন, এ গাছটা খুঁড়ছেন, ও গাছটা কাটছেন। ছেলেরা আসতে চায় না কলকাতা ছেড়ে, নিজেকেই আসতে হয়, দেখাশোনা করতে হয় বলে একদিন সলজ্জ কৈফিয়ত দিলেন। পাঁচিল? হ্যাঁ, তা পাঁচিল সম্প্রতি একটু টানাটানি যাচ্ছে। সামনের বর্ষায় ঘরদোর বেঁধেছি সারা জীবন খেটে, ওই আমার বড় আদরের জায়গা, তা তোরা না থাকিস আমি গিয়ে থাকি। আমি বললুম, এখানে কেমন করে থাকেন? সারা গাঁয়েই তো মানুষ নেই, মামার বাড়ির পাড়া তো একেবারে জনশূন্য হয়ে গেছে। কি করি বাবা, ওই বাড়িখানার ওপর বড় দম আমার যে। দেখো, চিরকাল পরের বাসায় পরের বাড়িতে মানুষ হয়ে ঘরের কষ্ট বড় পেয়েছিলাম, তাই ঠিক করি বাড়ি একখানা করবই। ছেলেবেলা থেকে ওই গাঁই কাটিয়েছি, ওখানটা ছাড়া আর কোথাও মন বসে না। চিরকাল ভাবতুম রিটায়ার করে
ওখানেই বাস করব। একটা আস্তানা তো চাই। এখন না হয় ছেলে পিলে নিয়ে বাসায় বাসায় ঘুরছি, কিন্তু এর পরে দাঁড়াবো কোথায়? তাই জলাহার করেও সারা জীবন কিছু কিছু সঞ্চয় করে ওই বাড়িখানা করেছিলুম। তা ওরা তো কেউ এলো না, আমি নিজেই থাকি। না থাকলে বাড়িখানা তো থাকবে না, আর এককালে না এককালে ছেলেদের তো এসে বসতেই হবে বাড়িতে। কলকাতার বাসায় বাসায় তো চিরকাল কাটবে না। তারপর মামাদের মুখে ভণ্ডুল মামার কথা আরও সব জানা গেল। ভণ্ডুল মামা একা বিজন বনের মধ্যে নিজের বাড়িতেই থাকেন। তার এখনও দৃঢ় বিশ্বাস তার ছেলেরা শেষ পর্যন্ত এ বাড়িতেই এসে বাস করবে, কিন্তু তিনি এখনও এই জায়গাটা ভাঙছেন, ওটা গড়ছেন, নিজের হাতে দাঁ দিয়ে জঙ্গল সাফ করছেন। ছেলেদের সঙ্গে বনে না, এই বাড়ির দরুনই মনান্তর। স্ত্রীও ছেলেদের দিকে। ছেলেরা বাপকে সাহায্যও করে না। ভণ্ডুল মামা গাঁয়ে একখানা ছোট মুদির দোকান করেছিলেন। লোক নেই তো আর কিনবে কে? যা দু এক ঘর খদ্দের জুটেছিল ধার নিয়েই দোকান উঠিয়ে দিল। এখন ভণ্ডুল মামা এ গাঁ ও গাঁ বেরিয়ে কোনো চাষির বাড়ি থেকে 2 কোটো চাল, কারুর বাড়ি থেকে 5টা বেগুন এরকম করে চেয়ে চিনতে এনে বাড়িতে হাঁড়ি চড়িয়ে 2টো ফুটিয়ে খান। তারপর ধীরে ধীরে অনেক বছর কেটে গেল। আমি ক্রমে বিয়ে পাশ করে চাকরিতে ঢুকলুম। মামার বাড়ি আর তেমন যাইনি, কারণ সে গ্রাম আর যাওয়ার যোগ্য নেই। মামার বাড়ির পাড়ার গাঙ্গুলিরা, রায়েরা, ভরেরা সব একে একে মরে হেজে গেছে। যারা অবশিষ্ট রইল তারা বিদেশে চাকরি করে। ম্যালেরিয়ার ভয়ে গ্রামের ত্রিসীমানা মারায় না। উপারাতেও তাই জীবন মজুমদারের প্রকাণ্ড দোতলা বাড়ির ছাদ ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছে। শুধু একদিককার দোতলা সমান দেওয়ালটা দাঁড়িয়ে আছে। যে পুজোর দালানে ছেলেবেলায় কত উৎসব দেখেছি, এখন সেখানে বড় বড় যজ্ঞ টুমুরের কাজ। দিনেই বোধহয় বাঘ লুকিয়ে থাকে। বিখ্যাত রায়দিঘি মজে গিয়েছে। দামে বোঝায় জল আর দেখা যায় না। গরু বাছুর কচুরিপানার দামের উপর দিয়ে দিব্যি হেঁটে পার হতে পারে। সন্ধ্যা রাতে এই গ্রাম নিশুতি হয়ে যায়। 2-1 ঘর নিরুপায় গৃহস্থ যারা নিতান্ত অর্থাভাবে এখনো পৈতৃক ভিটেতে ম্যালেরিয়া জীর্ণ হাতে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছে। সন্ধ্যা উত্তীর্ণ হতে না হতেই তারা প্রদীপ নিবিয়ে শয্যা আশ্রয় করে। তারপর সারা রাত ধরে চলে শুধু প্রহরে প্রহরে শৃগালের রব আর নৈশ পাখিদের ডানার ছটাপটি। আমার মামারাও গ্রামের ঘরবাড়ি ছেড়ে শহরে বাস করছেন। ছোট মামার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সেখানে একবার গিয়েছি। ব্রাহ্মণ ভোজনের কিছু আগে একজন শীর্ণকায় বৃদ্ধ একটা পুটুলি হাতে বাড়িতে ঢুকলেন। 1 পা ধুলো, বগলে একটা ময়লা সাদা কাপড় বসানো বাঁশের বাঁটের ছাতা। প্রথমটা চিনতে পারিনি, পরে বুঝলাম ভণ্ডুল মামা এত বুড়ো হয়ে পড়েছেন এর মধ্যে। শহরে এসে মামাদের নতুন সভ্য শৌখিন আলাপী বন্ধু বান্ধব জুটেছে। তাদের পোশাক পরিচ্ছদের ধরনে ও কথাবার্তার সুরে ভণ্ডুল মামা কেমন ভয় খেয়ে সংকোচের সঙ্গে নিমন্ত্রিত ভদ্রলোকদের শতরঞ্চির এক কোণে গিয়ে বসলেন। তিনিও নিমন্ত্রিত হয়েই এসেছিলেন বটে, কিন্তু মামারা তখন শহুরে বন্ধুদের আদর অভ্যর্থনায় মহা ব্যস্ত। তার আগমন কেউ বিশেষ লক্ষ্য করেছে বলে মনে হলো না। আমি গিয়ে ভণ্ডুল মামার কাছে বসলুম। চারিধারে অচেনা মুখের মধ্যে আমায় দেখে ভণ্ডুল মামা খুশি হলেন। আমি জিজ্ঞাসা করলুম, আপনি কি কলকাতা থেকে আসছেন? ভণ্ডুল মামা বললেন, না বাবা, আমি রিটায়ার করেছি, আজ বছর 5 হবে। গাঁয়ের বাড়িতেই আছি, ছেলেরা কেউ আসতে চায় না। অন্নপ্রাশন শেষ হয়ে গেল। ভণ্ডুল মামা কিন্তু মামার বাড়ি থেকে আর নড়তে চান না। 4-5 দিন পরে কিছু চাল ডাল বাসি সন্দেশ রসগোল্লা নিয়ে দেশে রওনা হলেন। পায়ে দেখি কটক থেকে কিনে আনা
বড় মামার সেই পুরনো চটি জুতো জোড়া। আমায় দেখিয়ে বললেন, নবীন কটক থেকে এনেছে, দেখে বড় শখ হলো। বয়স হয়েছে, কবে মরে যাব। বলুম, দাও তো নবীন। জুতো জোড়াটা পুরনো হলেও এখনো 2-3 মাস যাবে। বাড়িতে এক জোড়া রয়েছে, আঙুলে বড় লাগে বলে খালি পাই। তিনি বাড়ি থেকে রওনা দিলেন। আমি চেয়ে চেয়ে দেখলুম শীর্ণকায় ভণ্ডুল মামা ভারী চাল ডালের মোটের ভারে একটু সামনের দিকে ঝুঁকে চটি জুতোয় ফটাং ফটাং শব্দ করতে করতে স্টেশনের পথে চলেছেন। হঠাৎ আমার মনে তার ওপর আমার বাল্যকালের সেই রহস্যময় স্নেহ ও অনুকম্পার অনুভূতিটা কতকাল পরে আবার যেন ফিরে এলো। আমি চেঁচিয়ে বললুম, একটু দাঁড়ান মামা, আপনাকে তুলে দিয়ে আসি। ভণ্ডুল মামার পুটুলিটা নিজের হাতে নিলুম, টিকিট করে তাকে গাড়িতে তুলেও দিলুম। ট্রেনে উঠবার সময় এক মুখ হেসে বললেন, যেও না হে একদিন, বাড়িটা দেখে এসো আমার, খাসা করেছি। কেবল ওই পাঁচিলটা এখনো যা বাকি। কি করি, আমার হাতে আজকাল তো আর কিছুই নেই। ছেলেরা নিজেদের বাসার খরচই চালিয়ে উঠতে পারে না। অবশ্যই ওদের জন্যই তো সব। দেখি, চেষ্টায় আছি, সামনের বছরে যদি। ভণ্ডুল মামার সঙ্গে আর দেখা হয়নি, কিন্তু এর মাস কতক পরে তার বড় ছেলে হরিসাধনের সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল। ম্যাকমিলান কোম্পানির বাড়িতে চাকরি করে, জিনের কোট গায়ে, হাতে বইয়ের আকারের খাবারের কৌটো, এক গাল পান। বউবাজারের ফুটপাত দিয়ে বেলা 10টার সময় অফিস যাচ্ছে। আমি ভণ্ডুল মামার কথা তুললুম। হরিসাধন বলল, বাবা দেশের বাড়িতেই আছেন। আমরা বলি আমাদের সংসারে এসে থাকুন, তাতে রাজি নন। বুদ্ধি শুদ্ধি তো কিছু ছিল না বাবার, নেইও। সারা জীবন যা রোজগার করেছেন, ওই জঙ্গলের মধ্যে একটা বাড়ি করতে গিয়ে সব নষ্ট করেছেন। নইলে আজ 1000-4-5 টাকা হাতে জমতো। ও গায়ে যাবেই ফাঁকে। রাম 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 রাম, যেমন জঙ্গল তেমনই ম্যালেরিয়া। তাছাড়া লোকজন নেই, অসুখ হলে একটা ডাক্তার নেই। 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে বাড়ির পিছনে। বেচতে গেলে এখন ইট কাঠের দরেও বিক্রি হবে ভেবেছেন? কে নিতে যাবে? পাগল আপনি। আমি বললুম, কথাটা ঠিকই বটে, কিন্তু ভেবে দেখো, তোমার বাবা যখন বাড়িটা প্রথম আরম্ভ করেছিলেন তখন জজুল্যমান গ্রাম। বাড়িটা তৈরি করতে এত দেরি হয়ে গেল যে ইতিমধ্যে গ্রাম শ্মশান হয়ে গেল। লোক উঠে অন্যত্র চলে গেল, আর সেই সময় তোমাদের বাড়ির গাঁথুনিও শেষ হলো। কার দোষ দেবে বলো? তারপর ভণ্ডুল মামার আর কোনো সংবাদ রাখেনি অনেক কাল। বছর 3 আগে একবার মেজো মামা চেঞ্জে গিয়েছিলেন দেওঘরে। পুজোর ছুটিতে আমিও সেখানে যাই। তার মুখে শুনলুম ভণ্ডুল মামা সেই শ্রাবণেই মারা গিয়েছেন। অসুখ বিসুখ হয়ে কদিন ঘরের মধ্যেই ছিলেন, কেউ বিশেষ দেখাশোনা করেনি, আর আছেই বাকে গায়ে যে দেখবে। এই অবস্থায় ঘরের মধ্যে মরে পড়েছিলেন। 2-3 দিন পর সবাই টের পায়, তখন ছেলেদের টেলিগ্রাম করা হয়। ভণ্ডুল মামার এখানেই শেষ। এরপর আমি আর কখনো মামার বাড়ির গ্রামে যাইনি, হয়তো আর যাবও না কোনোদিন। বাড়িটাও আর দেখিনি, কিন্তু জ্ঞান হয়ে পর্যন্ত যে বাড়িটাকে গাঁথা হতে দেখেছি, সেটা আমার মনের মধ্যে একটা অদ্ভুত স্থান অধিকার করে আছে জানেন। আমার কল্পনার দেশের মামার বাড়ির গ্রামের এক কলা বনের মধ্যে শীতের দিনের সন্ধ্যায় ভণ্ডুল মামার বাড়িটা একটা কায়াহীন উদ্দেশ্যহীন রূপ নিয়ে মাঝে মাঝেই দাঁড়িয়ে থাকে সেই গাছ গজানো উঠানটাতে। ঢুকবার পথ বনে ঢাকা, দরজা জানলার কপাট নেই, থামে থামে কাঠমল পর্যন্ত গাঁথা হয়েছে। আমার জীবনের সঙ্গে ভণ্ডুল মামার বাড়িটার এমন যোগ কি করে খুঁটল সেটা আজও ভেবে আশ্চর্য হয়ে যায় জানেন। আমার গল্পের আসল কথাই তাই। এমন একটা সাধারণ জিনিস
কেন আমার মন জুড়ে বসে রইল, অথচ কত বড় বড় ঘটনা তো বেমালুম মন থেকে মুছেই গিয়েছে বলুন। বিশেষ করে এইসব শীতের সন্ধ্যেতেই কেন মনে পড়ে জানেন? কারণ আমার 5 বছর বয়সে এই শীতের সন্ধে বেলাতেই ওই বাড়িটাকে প্রথম দেখি। অবিনাশবাবুর ছাত্রটি মুড়ি নিয়ে এলো। আমাদের গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো পরবর্তী বুধবার নতুন এক গল্প নিয়ে, ঠিক রাত 9:30টায় টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। শুনতে থাকুন টক থিয়েটার।